দর্শক, আবারও আমন্ত্রণ, আলোচনা করছি কাল বাজেটের বিষয় নিয়ে। ডক্টর হাসান মনসুর, আপনি খুব একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ তুলেছিলেন যে ব্যাংকগুলি, সরকারি ব্যাংকগুলি বন্ধ করা হোক। এ বিষয়ে বোধহয় আমর খসরু মাহমুদ সাহেব কিছু বলতে চাচ্ছেন। উনি তো ব্যাংক বন্ধ করার কথা বলছেন, মানে গভর্নমেন্ট ব্যাংকগুলি, স্টেট ব্যাংকগুলি, স্টেট গভর্নমেন্ট ব্যাংক বন্ধ করার জন্য উনি বলছেন। তো সরকারি যে ইন্ডাস্ট্রিগুলো এখনো রক্তক্ষরণ হচ্ছে, এগেইন ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এগুলোকে চালানো হচ্ছে। এখন আজকে কি বাংলাদেশে প্রাইভেটাইজেশন বোর্ড বলে কিছু আছে, আপনি জানেন? এই শব্দটা শুনেছেন? প্রতিষ্ঠান আছে, সেটা এদের কোন রোল আছে? কারণ এটা এই জন্য হবে না, এখানে একটা ইন্টারেস্ট গ্রুপ, তারা এটা থেকে বেনিফিটেড হচ্ছে। ইট ইজ দেয়ার ক্যাশ কাউ, ইনক্লুডিং দ্য ব্যাংকস, উনি যেটা বলছেন। এবং এই জন্য আজকে ট্যাক্স পেয়ারদের, বাংলাদেশের নাগরিকদের, এদের ইন্টারেস্ট সার্ভ করতে গিয়ে বাংলাদেশের নাগরিকদের যে তাদেরকে কত টাকা, মানে আমাদের ট্যাক্স পেয়ারের টাকা, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা, আমাদের দেশের দুর্ভাগ্যবশত ট্যাক্স পেয়ারের টাকা কোথায় যায় এটা নিয়ে আমরা খুব মাথা ঘামাই না। বিদেশে প্রত্যেকটা ডলার যদি ট্যাক্স পেয়ারের টাকা আপনি এদিক সেদিক করেন, এটা একটা বিশাল বিষয়। কিন্তু আজকে আমাদের ট্যাক্স পেয়ারের টাকা, সাধারণ মানুষ কষ্ট করে আর্ন করে ট্যাক্স দিয়ে এই টাকাটা আজকে তারা এইভাবে, এই লোকগুলো আজকে কারাপশন, দুর্নীতি এবং দলীয়করণের মাধ্যমে তারা আজকে রিসোর্স থেকে, গভর্নমেন্ট কফার থেকে তারা নিয়ে যাচ্ছে। তো সুতরাং আজকে আমাদের চিন্তা করতে হবে এই কারণে যে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো আসার পরেও তো এটা লাইফ পেল। প্রাইভেট, এই যে আজকে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, এটা তো ফার্স্ট জিয়া রহমান সাহেব যখন দুইটা গভর্নমেন্ট ব্যাংকে, যে উত্তরা ব্যাংক অ্যান্ড পূবালী ব্যাংক, উনি যখন ডিসইনভেস্টমেন্ট করে দিল, এই যে শুরু হল ব্যাংকিং সেক্টরের নতুন লাইফ, এবং মানুষের অ্যাক্সেস পাইল ক্রেডিটের প্রতি, তখন থেকে প্রাইভেট সেক্টর কিন্তু পিক আপ করতেছে। নিজস্ব স্বার্থের কারণে এমন কিছু হওয়ার কোন আশঙ্কা বা সম্ভাবনা হবে না। জি জি, সেটা ঠিক আছে। আমরা এবার অন্য বিষয়ে যাই। যেমন আমরা প্রবৃদ্ধি নিয়ে শেষ করি, কারণ বিনিয়োগ এবং প্রবৃদ্ধির মোট কথা হচ্ছে যত বড় বাজেট দিই, যত ছোট বাজেট দিই, এ দুটার মধ্যে যদি আমরা এগোতে না পারি কিছু হবে না। আমার কাছে যে তথ্য হচ্ছে 74-75 অর্থ বছরের পর 7-এর কাছাকাছি বাজেট, মানে প্রবৃদ্ধি যায়নি। একবার খুদ আপনি 6.68 গিয়েছে, আমরা করতে পারিনি কখনো। না, আপনি 7 গিয়ে 7.2, না আমার তো, আমি বিবিএস এর তথ্য আছে আমার কাছে। হ্যাঁ, 6.68 আপনি এটা যাচ্ছি আমরা। আর একটু আমি যদি বলি, বাজেটে আমরা করমুক্ত আয়ের সীমা ব্যক্তি পর্যায়ে 2,50,000 টাকা করা হয়েছে, এবং কর্পোরেট কর কমানো হচ্ছে। দিস ইজ এ গুড নিউজ। আমি খালি এখন জানতে চাইবো যে প্রবৃদ্ধি এবং বিনিয়োগের ব্যাপারটা যেন ফজল অনেকভাবে বলেছেন। হোয়াট ইজ ইউর অ্যাডভাইস, হাউ টু মেক দিস থিং? আমি রপ্তানি প্রবৃদ্ধি, যেহেতু আমি রপ্তানির সঙ্গে যেহেতু আমি রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে একটু বলতে চাই। হাসান মনসুর সাহেব বলেছেন যে আশঙ্কার বিষয়, আশঙ্কা না হলেও আমাদের মনে হয় যে জিনিসটাকে অ্যাড্রেস করা দরকার প্রপারলি। কারণ মার্কেট, আমাদের যদি টোটাল রপ্তানি কিন্তু পোশাক খাত এবং পোশাক সংলগ্ন যেগুলো, যেমন চামড়াজাত দ্রব্য, যেটা আপনি এক্সটেন্ডেড পোশাক হিসেবে বলতে পারেন, যে এটাই কিন্তু 80+ আমাদের রপ্তানি হয়। এবং এর একটা বড় রপ্তানি অংশ হচ্ছে, অর্ধেকেরও বেশি হচ্ছে ইউরোজোনে। এবং ইউরোজোনে কিন্তু একটা টালমাটাল অবস্থা, বিশেষ করে কারেন্সি ফল করেছে +-20%, এবং এইটা কিন্তু হুট করে, এবং এটা ডলারের সঙ্গে ক্রস মানে হয়েছে। এবং এইটা শুধু আমার মানে কারেন্সি মানে ডেপ্রিসিয়েট করেই এই জিনিসটাকে প্রপারলি অ্যাড্রেস করা যাবে না, এবং কারেন্সি ডেপ্রিসিয়েট করাটা আবার বাংলাদেশের নানান কারণে অত সহজ হবে না। ফলে জিনিসটা কিন্তু খুব মানে ডিপলি অ্যাড্রেস করা দরকার। বরং আমরা কিন্তু অর্থমন্ত্রীর কাছে যে সমস্ত ভাষ্য শুনেছি, এগুলো কিন্তু ওনার ছিল অন্যরকম, যে আরো কিছু ট্যাক্সেশনের আওতা আনানো, এবং ট্যাক্সেশনের আওতা আনানোটা এমনি লোকে বলবে যে আমরা ট্যাক্সেশনের আওতা যেতে চাই না, ব্যাপারটা ওইরকম না। এই যে রপ্তানি প্রবৃদ্ধি আশঙ্কাজনক হারে কমে গেছে 11 থেকে ডাবল ডিজিট থেকে একেবারে সিঙ্গেল ডিজিট, এবং মানে 1-2-2-2.5 মতো, এটা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু খুবই খারাপ একটা জিনিস। এটা বাংলাদেশের ডাবল ডিজিট দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেনটেন করে আসছে, এবং এইটা প্রপারলি
প্রপারলি অ্যাড্রেস করার মতো ইস্যু বাজেটে থাকা দরকার, যে আসলে আমরা কিভাবে এই জিনিসটাকে আবার রিকভার করতে পারি, সেটা বরং বাজেটে থাকা দরকার। এবং এই প্রবৃদ্ধি এবং ওই বিনিয়োগ বাড়ানোর সঙ্গে কিন্তু এই রপ্তানি প্রবৃদ্ধি যদি বাড়ানো যায়, তাতেও কিন্তু আবার বিনিয়োগ কিন্তু মানে অনেকাংশে মানে বাড়বে, যদি আপনি এই প্রবৃদ্ধির এই রপ্তানির জায়গাটা যদি অ্যাড্রেস করেন। কারণ বাংলাদেশে বিনিয়োগের, শিল্প খাতে বিনিয়োগের একটা বড় চাঙ্ক আছে আপনার রপ্তানিতে, এবং যেহেতু আমাদের এখন অনেকটা এক্সপোর্ট লেড ইকোনমি, এবং রপ্তানি যদি প্রবৃদ্ধি বাড়ে, তখন কিন্তু আবার এইটার চেইন ধরে লোকাল অনেক প্রোডাক্টের ডিমান্ডও বাড়বে, তখন সেইখানে কিন্তু বিনিয়োগ বাড়বে। সো এই জিনিসগুলো আমার মনে হয় বাজেটে প্রপারলি অ্যাড্রেস করা দরকার। আপনি যে ফজলক সাহেবের সঙ্গে আপনি একমত? না, আমি এই বিষয়ে একমত। এক্সচেঞ্জের ইস্যুটা একটা বড় একটা ফ্যাক্টর, যেটা আমাদের এক্সপোর্টকে ব্যাহত করছে, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। তবে আমি এই দু একটা জিনিস একটু বলতে চাই প্রাইভেট সেক্টরকে নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ইকোনমি প্রাইভেট সেক্টর ড্রিভেন, কোনো প্রশ্ন নাই, কিন্তু এখানে কয়েকটা সমস্যা দেখা দিচ্ছে। একটা সমস্যা হচ্ছে যে ক্রনিক ক্যাপিটালিজম ড্রিভেন বর্তমানে, সেটা একটা বড় সমস্যা, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে আমাদের একটা অ্যাভারশন টু ফরেন ইনভেস্টমেন্ট আছে, আমরা পছন্দ করি না করি, কাগজে কলমে সুন্দর কিন্তু আসলে নাই। আমি বলবো আপনাদের কথায় যে আরএনজিতেও এটা প্রচন্ড ভাবে বিরাজমান, তারা বিদেশে বিনিয়োগ চায় না, তারা 25 বিলিয়ন থেকে 50 বিলিয়নে যাবে, এই টাকা নিজেরা বিনিয়োগ করার মতো সামর্থ্য নাই কিন্তু আমাদের, কিন্তু আমরা তবুও বিদেশিদের আসতে দিই। কেন আপনার কাছে এটা কেন? এটা আমার কাছে মনে হয় যেটা এটা সিম্পলি আনজাস্টিফাইড, বিকজ এটা করলে পরে হয়তো লেবার ওয়েজ বেড়ে যাবে, লেবার ওয়েজ বেড়ে যেতে পারে, সেই কারণে হয়তো তারা চাচ্ছে না, কিন্তু অন্য কোনো কারণ নাই। কারণ মার্কেট তো এখন আর রেস্ট্রিক্টেড না, কোটা নাই। কোটা সিস্টেমের সময় আই কুড ফুললি আন্ডারস্ট্যান্ড বাংলাদেশের পজিশন, আর কিন্তু এখন 2 নম্বর 3 নম্বর যেটা আমি হাইলাইট করব, আমাদের ব্যাংকিং এই প্রাইভেট সেক্টর, বিশেষ করে বড় বড় কর্পোরেশন গুলো যারা কানেক্টেড উইথ দ্য গভর্নমেন্ট, দে আর অলসো ডেট রিডন, মানে ঋণ ভারে জর্জরিত অবস্থায় আছে। ফলে তাদের পক্ষে কিন্তু নতুন করে বড় রকমের এক্সপেনশনে যাওয়াটা ভেরি ডিফিকাল্ট, এন্ড দে হ্যাভ টু গো থ্রু লট অফ কনসলিডেশন অফ দেয়ার অ্যাসেটস, এন্ড এই কনসলিডেশন পিরিয়ডটা কয়েক বছর চলবে। কাজে এই দিকেও একটা সমস্যা আছে আমাদের। কাজে ডিমান্ড সাইডে আমি ইনভেস্টমেন্টের সাইড থেকে আমি কতগুলো সমস্যা দেখতে পাচ্ছি, যেগুলো ফান্ডামেন্টাল, এগুলোকে অ্যাড্রেস না করলে, এবং আমাদেরই করতে হবে, এটাও পলিসি ইনডিউসড হতে হবে, তা না হলে কিন্তু এখানে আমাদের বড় রকমের যে ব্যক্তিখাত এগিয়ে আসবে, ঝাঁপিয়ে পড়বে, বড় রকমের বিনিয়োগ করবে, সেটা সম্ভব নয়। তো আমরা কেন ফরেন জনক খসরু না, এটা খালি এক্সপোর্টে যে কমেছে, তার ম্যানুফ্যাকচারিং এজ এ হোল কিন্তু ড্রপ করেছে, সার্ভিস সেক্টরে ড্রপ করেছে, এবং কৃষিতেও কিন্তু কমেছে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপোর্ট সেক্টরে, যেটা আমি ফিল করি সবসময়, যে আমরা গার্মেন্ট, রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি কিন্তু একটা যে ফ্রি মার্কেটের পুরো ফেসিলিটিসটা তারা কিন্তু ভোগ করেছে। এই যে আপনার বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি, এটা কিন্তু অন্যান্য এক্সপোর্ট পণ্যের বেলায় কিন্তু অ্যাপ্লাই করে নাই। এবং একটা এন্টি এক্সপোর্ট বায়াস কিন্তু আমাদের মধ্যে কাজ করছে এখানে। কারণ এই সেক্টরগুলোকে যা ও বলছে, লেদারের কথা, আজকে আমরা শিপ বিল্ডিং এর কথা বলি, লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, এখানে কিন্তু রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা এনজয় করেছে, আমরা কিন্তু একটা অ্যান্টি এক্সপোর্ট বায়াস আছে। কারণ মনে হচ্ছে এখানে দিলে লিকেজ হবে, ওখানে চুরি করবে, কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে লিকেজ হয় নাই, এক সময় হয়েছে তো। কিন্তু ওভার দি ইয়ার্স আমরা আমাদের এক্সপার্টিস ডেভেলপ করেছি, আমাদের এখানে হিউম্যান অ্যাসেট রিসোর্স ডেভেলপ করেছি, আমাদের মার্কেটিং ডেভেলপ করেছি, কিন্তু এই সুযোগটা আমাদের অন্যান্য সেক্টরে, আমরা মুখে বলছি বড় বড় কথা, রেটোরিক্স, যে এইগুলো বিশাল বিশাল ব্যাপার, কিন্তু আমরা আসলে ইন রিয়ালিটি আমরা ওদেরকে ওই ফ্রি মার্কেটের যে মার্কেট এবং আমাদের যে প্রাইভেট সেক্টরের যে সাপোর্ট গুলো দেওয়ার কথা, সেটা কিন্তু ওরা পাচ্ছে না ওইভাবে। আপনি কি এটার সঙ্গে একমত যে আপনারা যে আমার মনে হয় যে এখানে একটা দ্বিধা আছে, আমার মনে হয় পলিসি মেকারদের ভিতরে একটা দ্বিধা আছে, যে আমাদের কি মানে এক্সপোর্ট লেড ইকোনমি হবে না মানে লোকাল মার্কেট ড্রিভেন। এবং আমার মনে হয় যে এই প্রশ্নে অনেক বিতর্ক আছে, এবং বাংলাদেশ এখন যেভাবে এগুচ্ছে, এবং এর সঙ্গে কিন্তু এক্সপোর্টে কিন্তু আমার মনে হয় যে লিড করছে টোটাল, এবং এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে একটু স্লো ডাউন হয়েছে, সেটার সঙ্গে কিন্তু এক্সপোর্ট গ্রোথের আপনি স্ট্যাটিস্টিক্যাল ফিগারও দেখতে পারবেন, যে এক্সপোর্ট ফল করার সঙ্গে সঙ্গে লোকাল ম্যানুফ্যাকচারিং এর একটা বড় সম্পর্ক দাঁড়িয়ে গেছে এখন। হ্যাঁ, তো এইটা, এবং আমি মনে করি যেহেতু এখন পর্যন্ত এই ইকোনমি গ্রোথে এক্সপোর্ট লিড করছে, আমি বিশ্বাস করি, সো সেই লিডিং এর জায়গাটাকে, যেটা আমি আগের চাঙ্কে বললাম, যে সেই লিডিং এর জায়গাটাকে ঠিক রাখবার জন্য
টোটাল নার্সারিং দরকার, এবং সেইটা হলে কিন্তু এই লোকাল যেই প্রোডাকশন মানে লোকাল ডিমান্ড সেটাও বাড়বে, সার্ভিস সেক্টরের ডিমান্ড বাড়বে, এবং তাতে করে বিনিয়োগ, আমি হাসান মনসুর সাহেবের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে বলছি, তারপরে বিনিয়োগ কিছুটা বাড়বে। সেটা বড় ধরনের উনি যেগুলো বলেছেন সেটাও একমত। বিদেশি বিনিয়োগ নিয়ে যে একটা নেতিবাচক আছে সেটাও আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করছি না, সেটা ভিন্ন একটা আলোচনার বিষয়। আমি যদিও মানে বিদেশি বিনিয়োগ আসার পক্ষে, বাট আজকে যেহেতু সময় নেই আমি এটা আলোচনা করছি না, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসগুলো এক্সপোর্ট লেড ইকোনমিতে এটাকে একটু নার্সারিং করা দরকার। আমার হাতে সময় একদম কম, আমি আপনার কাছে জানতে কোন কোন সেক্টরে আমরা রেশনালি বিদেশি বিনিয়োগ চাইতে পারি, বা মানে স্কোপটা আছে কোথায়? দেখুন, আমি বিশ্বাস করি যে ক্যাপিটালের কোনো বাউন্ডারি নাই, জাতীয়করণ নাই। এটা বাঙালি ক্যাপিটাল, এটা বিদেশি ক্যাপিটাল, এই ডিস্টিংশনটা আনলে পরে উইল বি হার্মিং আওয়ারসেলভস। ক্যাপিটালের কোনো চরিত্র নাই, ক্যাপিটাল ইজ মোবাইল। বাঙালি ক্যাপিটাল বাইরে চলে যাবে, সুযোগ যেখানে না থাকলে বিদেশি ক্যাপিটাল আসবে এখানে সুযোগ পেলে। কাজে আমাদেরকে ক্যাপিটালের প্রতি একটা ওপেন অ্যাটিটিউড নিতে হবে। এবং আমি যেটা মনে করি যে ক্যাপিটালকে যদি আমাদের দেশে আনতে হয় তাহলে আমাদের এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের নিয়োগ করা, যে কোনো ক্যাপিটালের বিনিময় হোক, দেশি হোক বিদেশি। আমি জানতে চাই আমাদের কি পার্টিকুলার কোন সেক্টর আছে যেটাকে আমরা হয়তো সব সেক্টরে ক্যাপিটাল আসতে পারে, কারণ এটা কোনো গার্মেন্টের যে গার্মেন্ট হতো সেটা তো প্রিডিটারমিন না। আমরা কোন সেক্টরকেই ওইভাবে ডিসক্রিমিনেট করাটা ঠিক হবে না, উচিত হবে ওপেন রাখা সবকিছুকে। যদিও আমরা মনে করি যে আগামীতে লেদার সেক্টরের। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কাল সবাই অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনবো, আরো ডিটেলস আমরা জানবো, তারপরে আমরা হয়তো আরো টু দি পয়েন্ট আলোচনা করতে পারবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল 24 ঘন্টা অনুষ্ঠানে। কথা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।